সমস্যা নেই, আপনার চাকরি কনফার্ম হয়েছে, আগামীকাল থেকে না হয় আসুন। খেয়া উঠে যাচ্ছিল, কি মনে করে খেয়া পেছনে ফিরে বলল, বাড়ির ঠিকানাটা? আপনার মোবাইলে অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দেব। খেয়া বের হয়ে গেল। যেতে যেতে ভাবল, চাকরিটা মন্দ হবে না নিশ্চয়ই, অন্তত লেখাপড়ার খরচটা তো চালাতে পারবে। বাবার ওপর এমনিতেই অনেক চাপ, এখন যদি একটু দুশ্চিন্তা কমে ওর বাবার। কিন্তু ওর বাবা কি মানবে কেয়ারটেকারের চাকরি? খেয়া আকাশ কুসুম ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। রিকশা উঠে বসলো। ফায়েজ ওর অফিসের বিশাল জানালা দিয়ে খেয়ার চলে যাওয়া দৃশ্যটুকু দেখলো। তারপর পকেট হাত প্যান্টের ভেতরে রেখে বলল, আমার রানীকে আমার রাজ্যে মানাবে, সে কেন কর্পোরেট জব করবে? আপাতত আমার দাদুকে সামলিয়ে উঠুক, চৌধুরী বাড়ির আনাচে খানাচে তোমার বিচরণ হোক, তারপর না হয় তোমাকে আমার কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেব। রোজ আমাকে দেখার অভ্যাসে অভ্যস্ত হতে হবে যে তোমাকে। খেয়া আব্বা গো, নেন আপনার চা। আচমকা কারো মুখে আব্বার সম্বোধন শুনে আহনাফ হকচকিয়ে তাকালো। ফুলি খালা চায়ের কাপে আহনাফের দিকে বাড়িয়ে ধরেছে। আহনাফের এক্সপ্রেশন দেখে মেহির হাসতে হাসতে বলল, আমি আম্মা আর আপনি হলেন আব্বা, আর ফুলি খালা হইল আমাগো সন্তান। সন্তানের বয়স বাবা মায়ের থেকে বেশি হয়ে গেল না ম্যাডাম? শরীফ আমতা আমতা করে বলল। আহনাফ বোকার মতো তাকিয়ে আছে। মেহির আরো হাসছে। ফুলি খালা রেগে গেছে। শরীফকে উদ্দেশ্য করে বলল, আপনি কি নিজের আয়নায় দেখছেন? আপনার আমার নানার বয়সী দেখা যায়, অসভ্য বেটা কুহানগার। উনি কি পাগল? না, ভীষণ মায়াবী একজন নারী। আমাকে মেয়ের মতো আদর করে, আমাকে আম্মা ডাকে। তাই আমার স্বামীকে আব্বা বলে ডাকবে। আহনাফ ভাইয়ের সঙ্গে বিয়ে হবার আগে থেকেই বলতো ওনাকে আব্বা বলেই ডাকবে। আহনাফ মেহিরের কথা শুনল, মনে মনে বলল, বিয়ে করেছে 14 লাখ টাকার কাবিন দিয়ে, মিষ্টি আদর পচা আদর করবো ওনাকে, আর উনি আমাকে ভাই ডাকছে। শালার কপাল, কে বলেছিল কাজিনের ওপর হৃদয় খোয়াতে আমার? আহনাফ চা শেষ করলো, কাপটি টি টেবিলের ওপর রাখলো। শরীফ? জি স্যার। গাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। মেহের, চলো। ততক্ষণে শরীফ চলে গেছে ড্রয়িং রুম থেকে। আহনাফ মেহেরের হাত ধরল। মেহের আহনাফের দিকে বোকার মতো তাকিয়ে রইল। আহনাফ সেই বোকা দৃষ্টি দেখে কপাল চাপড়ে বলল, কোথায় যাব? তোমার ঘরে। কিন্তু কেন? সিনেমা দেখো। দেখি তো, কিন্তু এখানে সিনেমার কথা আসছে কেন? সিনেমায় দেখো না, স্বামী কোথায় যাওয়ার আগে স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়। তো নেন বিদায়। আপনাকে বিদায় দেওয়ার জন্য দোতলায় উঠবো কেন? ড্রয়িং রুম থেকে বিদায় নিয়ে চলে যান। আহনাফের মনে হলো নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে। লে, অপরিণত বয়সের বউ বিয়ে করলে কত জ্বালা পোহাতে হয় বিয়ের দ্বিতীয় দিনই টের পাচ্ছে। আহনাফ কপাল চাপড়ে বলল, তোর এখন দুটো চুমু খাবো, এরপর বিদায় নিব। পাগল মাইয়া, আয় এখানে আয়। আহনাফের কথা শুনে মেহের ভো দৌড়। মেহেরের পেছনে যাচ্ছে আহনাফ। বড় বড় পা ফেলে ধরে ফেলল মেহেরকে। মেহের লজ্জায় আহনাফের দিকে তাকাতে পারল না। আদরের নাম শুনলে এখন পালিয়ে বেড়াস, অথচ বিয়ে করার জন্য পাগল তুই হয়েছিলে মেহের। মেহেরের হাত ধরে সিঁড়ি বেয়ে দোতলায় মেহেরের রুমে চলল আহনাফ। মেহের শেষ। আহনাফ যে এমন পাগলামো করতে পারে এমন কল্পনা মেহের করেনি। সিনেমা নাটকে নায়ক যা করে তার চেয়েও বেশি আহনাফ করছে। রুমে ঢুকে এক হাতে দরজা লক করলো আহনাফ, অন্য হাতে মেহেরকে ধরে রেখেছে। তারপর মেহেরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। বুকের মাঝে মেহেরের মাথা চেপে ধরল। মেহেরের ছোট্ট দুটি হাত আহনাফকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আহনাফ আরো শক্ত করে মেহেরকে চেপে ধরল, যেন পাল্টাপাল্টি চলল ওদের মাঝে। আজ চট্টগ্রামে যেতে হবে, 2 দিন থাকবো সেখানে, কোথাও যাবে না আমি না আসা পর্যন্ত। খুব বেশি প্রয়োজন হলে তোমার বাবাকে নিয়ে বের হবে। এতদিন তুমি আফতাব মির্জার মেয়ে ছিলে, এখন আহনাফ চৌধুরীর স্ত্রী। তোমার স্বামী মানুষের দোয়ায় অনেক শত্রু কামিয়েছে, তাই সাবধানে থেকো। বলে মেহেরের মুখটা দুহাতে উঁচু করে ধরল। মেহের চোখ বন্ধ করে ফেলেছে, কেন জানি আজ লজ্জা লাগছে। আহনাফ মেহেরের কাণ্ড দেখে বলল, চোখ খোলো মেহের,
তোমার স্বামী চলে যাবে, তাকে এখন একটা কড়া ডোজের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দাও। মেহের চোখ খুলে ভ্রু কুচকে তাকালো। আমার ঘরটাকে আপনার গ্রোসারি শপ মনে হয়? ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কই পাবো আমি এখন? রাস্তায় দোকান থেকে কিনে খাবে? মেহের কথা সম্পূর্ণ করার আগে ওর কথা হারিয়ে গেল। আহনাফের তপ্ত ঠোঁটের আড়ালে বিলীন হলো মেহেরের ঠোঁট। মেহের চোখ মুখ খিচে আহনাফের কাছ থেকে সরতে চাইল, কিন্তু আহনাফ মেহেরের কোমর জড়িয়ে নিজের সঙ্গে চেপে ধরল। আহনাফের কাছ থেকে মেহের ছাড়া পেল। আহনাফ মেহেরের কপালের ওপরে ছড়িয়ে থাকা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিল। পরপর গালে দুটো চুমু দিয়ে বলল, বিয়ের পর স্বামীর ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হচ্ছে তার স্ত্রী, ঘরে থাকতে দোকান থেকে কেন কিনে খাবো? আপনি অনেক লুচু আহনাফ ভাই। আমি ভাবতাম আপনি অনেক ভদ্রলোক, রাজনীতির মানুষ। আপনি মেয়ে মানুষ, পাশে ঘেঁষতে দেন না। এই জন্যই তো আমি আপনাকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু আপনি আপনি তো ইমরান হাশমির চেয়েও লুচু। মেহেরের কথা শুনে আহনাফের ইচ্ছে করলো নিজের কপালটা দেয়ালে ঠুকতে। আহনাফ, তোর কপালে এমন অবুঝ বউ কেন জুটলো? চুমু দিতে ইমরান হাশমি বানিয়ে ছাড়লো, আর মেয়ের আদর করলে তোকে যে কি নামে ডাকবে? আল্লাহ, তুমি আমার বউটার একটু সুবুদ্ধি দাও। বাবা, কেয়ারটেকারের চাকরি করা কি খুব খারাপ? একজন বয়স্ক মানুষের একাকিত্ব কাটবে। তাছাড়া এখন অনেকেই তো করছে। অনেকের সঙ্গে তোকে মেলাতে আসবে না খেয়া। তোর চাকরি করার প্রয়োজনও তো দেখছি না। তোর কোনো আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করিনি বল। কি হলো? তোমার মেয়ে চাকরি করবে, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না কেন? সে কি, চাকরির কথা তো আমি জানি না। কি রে খেয়া, তোর বাবা যা বলছে তা কি সত্যি? আনোয়ার গ্রুপের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। আনোয়ার গ্রুপের মালিকের কেয়ারটেকার হিসেবে চাকরি হয়েছে আমার। আজ থেকে জয়েন করব। এখন বাবা রাজি হচ্ছে না। তাদের সঙ্গে আমার 1 বছরের চুক্তি হয়েছে। বেতন 20,000 টাকা, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। যেদিন ভার্সিটিতে ক্লাস করব সেই দিন ডিউটি অফ করা যাবে। এই যুগে এমন সুযোগ সুবিধার চাকরি কোথায় পাবো বলেন? তাছাড়া আমার ডিগ্রিও তো নেই। পড়াশোনা শেষ হবার পর না হয় চাকরিটা ছেড়ে দেব। বাবাকে তুমি বোঝাও না মা। সুফিয়া দীর্ঘ শ্বাস ছাড়ল। কবিরের দিকে তাকিয়ে বলল, চাকরি করুক, 2 দিন করলে যখন হাঁপিয়ে উঠবে তখন নিজেই চাকরি ছেড়ে চলে আসবে। ও যেই অলস, 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি ওর পক্ষে করা সম্ভব না। তোমারা মা মেয়ে এই বিষয় নিয়ে আমার সঙ্গে আর কোনো কথা বলবে না। যার যেভাবে চলতে চায় চলুক। কবি রেগে মেগে চলে গেল। চা ভর্তি কাপ রয়ে গেল তার। সুফিয়া খেয়ার কানে চেপে ধরল। বেশি পাকনামি করছিস ইদানিং। তোর বাবা যে এখন রেগে গেছে, তার রাগ ভাঙাবি কি করে? সেটা আমার ছেড়ে দাও। এখন নাস্তা দাও। অলরেডি 8টা বাজতে চললো। সুফিয়া চায়ের কাপ নিয়ে চলে গেলেন। খেয়া ততক্ষণে গোসল করতে চলে গেছে। গোসল শেষ হওয়ার পর বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ভেজা গামছা চুল থেকে ছাড়িয়ে বারান্দায় গিয়ে দড়িতে মেলে রেখে এলো। পরনে আসমানি রঙা 3 পিস, মাথায় সাদা রঙের হিজাব, চোখে কাজল। বাস, আজকের জন্য এতটুকুই। খেয়া নিজেকে আরো একবার আয়নায় দেখে নিল। পারফেক্ট। পার্সটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। নাস্তা খাওয়া শেষ হওয়ার পর কবিরের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, বাবা, 20 টাকা দাও, নয়তো হেঁটে হেঁটে যেতে হবে। কবির কথা বলল না ঠিকই, কিন্তু মেয়েকে 50 টাকার দুটো নোট দিয়ে তিনি বের হয়ে গেল। স্কুলে যেতে অলরেডি দেরি হয়ে গেছে। আজ স্কুলে গেস্ট আসবে, তাই এত তাড়াতাড়ি যেতে হচ্ছে। বিয়ের শাদী কি করবি না, নাকি এভাবে মিসকিন হয়ে ঘুরে বেড়াবে? তোর ছোটটা তো বিয়ে করে বসে আছে, আর তুই? কি যে বলো না দাদু, বড়লোক হতে হলে আগে মিসকিন হতে হয়। কিন্তু তোমার যদি মনে হয় তোমার নাতিকে মিসকিন থেকে বড়লোক হিসেবে রূপান্তরিত করবে, তাহলে বিয়ের বন্দোবস্ত করো। ফায়েজের মুখে আচমকা বিয়ের কথা শুনে কপাল কিঞ্চিত কুঁচকে ফেলল। ফায়েজকে উদ্দেশ্য করে আনোয়ার চৌধুরী বললেন, ঠিকঠাক আছিস? মেয়ে দেখার পর আবার পোল্টি মারিস না। মারবো না পোল্টি, তুমি মেয়ে দেখো, তবে মেয়েটা যেন ওর মতো ঠিক সেম টু সেম হয়। ফায়েজ হাসির ছলে কথাগুলো বলতে বলতে মোবাইলের স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখালো। ছবিতে থাকা মেয়েটাকে দেখে আনোয়ার চৌধুরীর মুখে
হাসি ফুটে উঠল। যাক, তার নাতির চোখে অবশেষে কেউ ধরা পড়ল। স্যার, ম্যাডাম চলে এসেছে। আব্দুল জব্বারের মুখে ম্যাডাম সম্বোধন শুনে আনোয়ার সাহেবের কপালে ভাঁজ পড়ল। ফায়েজ উঠে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে মোবাইল ঢুকিয়ে রওনা হলো ড্রয়িং রুমের দিকে। পেছনে পেছনে আনোয়ার সাহেব আসছেন। মনটা কৌতূহলী হয়ে গেছে। খেয়া ড্রয়িং রুমের সোফায় বসেছিল। কি চমৎকার বাড়ি, কত দামি আসবাবপত্র। এই যে এত চমৎকার একটা কার্পেটে খেয়ার ফর্সা পা দুটো দেবে আছে, এটাও তো বেশ দামি। বাড়ির সার্ভেন্ট গুলো কি সুন্দর করে কথা বলে, সবার একই রঙের ড্রেস। কথায় আছে না, বড় লোকের বিরাট কারবার। খেয়া মাথা নিচু করে পায়ের আঙ্গুল দিয়ে কার্পেটে আঁকিবুকি দাগ কাটছিল। এমন সময় কারো উপস্থিতি টের পেয়ে খেয়া মাথা উঁচু করলো। ফায়েজ এসেছে। কালো টি শার্ট, কালো ট্রাউজারে ফর্সা শরীরটা। আর ভাবলো না খেয়া, ছি, তার এত অধপতন হলো কবে। ফায়েজের পেছনে এসে দাঁড়ালেন আনোয়ার চৌধুরী। মেয়েটাকে দেখে আনোয়ার চৌধুরী ভীষণ চমকালেন, কারণ এই মেয়েটার ছবি কিছুক্ষণ আগে ফায়েজ দেখিয়েছে। নাতিটা কি শুরু করলো আজ? সকাল থেকে একের পর এক ব্রেকিং নিউজ প্রচার করছে। আহানাফ থাকলে ভালো হতো। কথাগুলো ভাবতে ভাবতে আনোয়ার চৌধুরী সিদ্ধান্ত নিলেন আহানাফকে আজই ঢাকায় ফিরতে বলবেন। খেয়া, উনি হচ্ছে আমার দাদু আনোয়ার চৌধুরী। দাদু? হ্যাঁ। আজ থেকে খেয়া, সরি মিস খেয়া তোমার দেখাশোনা করবে। আনোয়ার চৌধুরী ভ্রু কুঁচকে তাকালো, কারণ তার দেখাশোনা করার জন্য যথেষ্ট লোক আছে। ফায়াজ কি করতে চাইছে তিনি এখনো ব্যাপারটা ক্যাচ করতে পারলেন না। ফায়েজ আরো একবার সামনে দাঁড়িয়ে থাকা আসমানের দিকে তাকালো, বেশ চোখে লাগছে। তারপর হুকুমের সুরে বলল, আমি চলি, দাদুর সঙ্গে থাকবেন আপনি। কোনো কিছুর প্রয়োজন হলে সার্ভেন্ট আছে, ওদের বলবেন। দাদু, তুমি পরিচিত হও মিস খেয়ার সঙ্গে। কি রে, তোর জামাই কই? আমার জামাইকে দিয়ে তুমি কি করবা বুড়ি? দেখতাম কোন বুইড়া বেটার গলায় ঝুলে পড়ছিস। তোমার জামাই বুড়া দেখে পৃথিবীর সব মেয়ের জামাই বুড়া হবে এমন চিন্তাধারা থেকে বের হয়ে আসো নানি। আমার জামাই মারাত্মক হ্যান্ডসাম, বুঝছো? কি যে লম্বা সে! আমি তো তার পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে মাথা উপরে তুলে রাখতে হয়। মাঝে মধ্যে বিরক্ত হই নিজের হাইটের উপর। লম্বা মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে। সমস্যা কি তোমার? তার বুদ্ধি কম হলে রাজনীতি করতো কি করে সে? এক মিনিট, তুমি আমার জামাইয়ের পিছনে লাগছো কেন? হ্যাঁ, জয়তুন নিসা নাতিনের কথায় পাত্তা না দিয়ে পাল্টা আবারও প্রশ্ন করলেন, এই তোর জামাই কি তোরে আদর টাদর করছে বিয়ের দিন? মেহের ভ্রু কুচকে বলল, ছি নানি, তুমি কি অশ্লীল। রাখ তোর অশ্লীল, কি জিজ্ঞেস করছি আগে সেটার উত্তর দে। বিয়ের প্রথম রাতে আদর করে নাই, কিন্তু কাল যাওয়ার আগে চুপ। বাকি কথা বলতে পারলো না। লজ্জায় মেহের নেতিয়ে গেল। সামনের থেকে আর আদর করতে দিবি না, এখনো তার বাড়িতে তোরে উঠাই নাই। এখনই বউয়ের আদর চাই কেন বেটায়? আদর করতে আইলে সোজা বারণ করবি, যদি জোরাজুরি করে মাথা ফাটিয়ে দিবি। মেহের তাকিয়ে আছে ওর নানির দিকে। কি বলছে ওর নানি? আহানাফ আদর করতে এলে মাথা কেন ফাটিয়ে দেবে? সে রাতে আনোয়ার চৌধুরীর জরুরি তলবে আহানাফ ফিরে এসেছে। চৌধুরী বাড়িতে যাওয়ার আগে মনে হলো তার বউটার সঙ্গে দেখা করা উচিত। কেমন আছে তার পিচ্চি বউটা? মির্জা বাড়িতে আহানাফের গাড়ি যখন ঢুকলো তখন রাত প্রায় 11টা। আফতাব সাহেব এবং মার্জিয়া আহানাফের আসার খবর শুনে ছুটে এলো নিচে। এদিকে ফুলি খালা ব্যস্ত হয়ে রান্না চাপালো চুলায়। ক্লান্ত হয়ে গেছো তুমি? যাও বাবা, মেহেরের ঘরে গিয়ে বিশ্রাম নাও, খাবার পাঠিয়ে দিচ্ছি আমি ঘরে। চাচ্ছু, আমি চলে যাব, দাদু অপেক্ষা করছে নিশ্চয় আমার জন্য। মেহেরের সঙ্গে দেখা করে চলে যাও বাবা। মার্জিয়ার কথা শুনে আহানাফ স্বস্তি পেল। যাক, অবশেষে বউটার সঙ্গে দেখা পাওয়ার পারমিশন পেল। মেহের তখন বেঘরে ঘুমিয়ে আছে। আহানাফ দরজা খুলে ভিতরে ঢুকলো। দরজা লক করলো বিনা আওয়াজে। তারপর বিছানার দিকে এগিয়ে যায়। মেহেরের পাশে শুয়ে ওকে বুকে টেনে নিল। আহ, বুকটা ভরে গেছে। মেহেরকে বুকে চেপে ধরে ডাকলো, মেহের, এই বউ উঠো। মেহের চোখ খুলে তাকাতে আবিষ্কার করলো
সে এখন আহানাফের বুকে বন্দী। আপনি কখন এসেছেন? কোথায় যাচ্ছ? আমার কাছে আসো। মেহেরের হাত ধরে আহানাফ কিছু বলার আগেই মেহের ওর বেডসাইড টেবিলের ওপরে থাকা শোপিসটা নিয়ে আঘাত করলো আহানাফের কপালে। মেহের, এটা কি করলে তুমি? আহানাফ মেহেরের হাত ছেড়ে কপাল চেপে ধরলো। ততক্ষণে কপাল বেয়ে রক্ত পড়া শুরু হলো। আমার কপাল ফাটিয়ে কি বলে তুমি মেহের? মেহের ভয় পেয়ে আহানাফের বুকে গিয়ে লুকালো। আহানাফ চোখ বন্ধ করে মেহেরকে উদ্দেশ্য করে বলল, আমার বুকে এসে লুকাচ্ছ কেন? এখন যদি আমিও তোমার মাথা ফাটিয়ে দিই? তুমি জীবনেও আমার মাথা ফাটাবে না, আমি জানি আহানাফ ভাই। প্রথম লাইন শুনে যতটা খুশি হলো তার চেয়ে বেশি হতাশ হলো আহানাফ। এই বদ মেয়েটা কবে যে ভাই বলা বন্ধ করবে? ওদের বাচ্চা কাচ্চা হলে নিশ্চয়ই এসে বলবে। আহানাফ ভাই, তুমি আমার বাচ্চার মামা হওয়ার কথা, কিন্তু আমাকে বিয়ে করেছো, তাই আমার বাচ্চাদের বাবা হতে চাচ্ছ তুমি। আহানাফ মেহেরকে সরিয়ে দিল, কিন্তু মেহের নাছোড় বান্দা আহানাফের হাত টেনে ধরলো। আহানাফ ফোঁস করে শ্বাস ফেললো। কি চাই মেহের? রক্ত পড়ছে আমার। সরি, এই দেখো কানে ধরছি, আমি তোমাকে ড্রেসিং করিয়ে দিই। মেহের সত্যি সত্যি কান ধরলো। লাগবে না, ফার্স্ট এডের বক্স নিয়ে আসো। আম্মু আব্বুকে ডাকবো? যাও যাও, ডেকে নিয়ে আসো। তারাও দেখুক তাদের কন্যার স্বামীকে অতি আদর সোহাগ করতে গিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে। মেহের মাথা নিচু করে ফেললো আহানাফের কথা শুনে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এডের বক্স এনে খাটের উপর রাখলো। তারপর আহানাফের সামনাসামনি বসলো মেহের। আহানাফ চুপচাপ। মেহের কি করতে চায় সেটাই দেখার জন্য আহানাফের এত মিছে অভিনয়। বউটার কান্নারত চেহারা দেখে আহানাফের বুক চিনচিন করছে। মেহের, কান্না থামাও, এতটা খারাপ কিছু হয়নি। আমার বউ মেরেছে, অন্য কেউ না। মেহের কিছু বলল না, শুধু ভেজা চোখে তুলো নিয়ে আহানাফের কপালে চাপ দিল। ব্যথায় আহানাফ হালকা মুখ কুচকালো, কিন্তু কিছু বলল না। মেহেরের হাত কাঁপছে, তার চোখে জল জমে আছে। ব্যথা পাচ্ছ? পাচ্ছে। আহানাফ ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। মেহের নরম গলায় বলল, আমি আসলে চাইনি এমন করতে, কিন্তু আমি জানি, কিন্তু তুমি তো এমন এক দুষ্ট মেয়ে যে না চাইতেও স্বামীর কপাল ফাটিয়ে দিতে পারে। মেহের মাথা নিচু করে হাসলো। আহানাফ তার চুলের কিছুটা কানের পেছনে সরিয়ে দিল। আচ্ছা, এবার কিন্তু ভাইটাক বাদ দেবে, ঠিক আছে? মেহের চুপ রইল। দেখি। মেহের খেলা করে বলল। আহানাফ হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে মনে রাখো, নয়তো আরেকবার আমাকে ভাই বলে ডাকলে তোমার কপাল ফাটিয়ে দেব, বুঝলে? মেহেরের গাল লাল হয়ে গেল, আর আহানাফ মনে মনে ভাবল, এই বদ মেয়েটাকে নিয়ে তার জীবনটা বোধহয় বেশ মজার হতে চলেছে। এমন সময় দরজায় নক করলো কেউ। মেহের বক্সটা আগের জায়গায় রাখলো, তারপর রুমের লাইট অফ করে দরজা খুললো ভয়ে ভয়ে। যদি লাইট অন থাকে তাহলে তো আহানাফের কপাল ফাটা দেখলে মেহেরের আজ নিস্তার নেই। দরজা খুলতেই মেহের দেখতে পেল ফুলি খালা খাবার ট্রলি নিয়ে এসেছে। আম্মা, আব্বারে নিয়া খাইয়া লন। ওমা, রুম অন্ধকার কেন? আব্বাই কই? ঘুমাচ্ছে। তুমি এখন যাও ফুলি খালা। খাবারের ট্রলি রুমের ভেতরে রেখে দরজা লাগিয়ে দিল মেহের। তারপর রুমের লাইট অন করলো। মেহের দেখলো আহানাফ চোখ গোল গোল করে তাকিয়ে আছে। মেহের মিকি হেসে বলল, কি হয়েছে? এইভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা করে তো। সিরিয়াসলি তোমার লজ্জা আছে মেহের? আমি তো জানতাম না। আহানাফ ভাই। মেহের নিচের ঠোঁটের কোণ কামড়ে ফেলল, সঙ্গে সঙ্গে বুঝে থেমে গেল। মানে আহানাফ? আহানাফ ভ্রু কুচকে বলল, আহা, একদিনে অগ্রগতি। মেহের চোখ ঘুরিয়ে বলল, তুমি না একদম বিরক্তিকর। আর তুমি একদম চোরের মতন চালাক। লাইট অফ করে আমাকে আড়ালে রাখলে, আর ফুলি খালাকে পাঠিয়ে দিলে যেন আমি গোপনে হাসপাতালে ভর্তি আছে। উফ, তুমি না কথা বাড়াচ্ছ। কপালটা তো ড্রেসিং করেই দিলাম, আর কি চাই? আহানাফ একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, চাই পরের বার আমার কপাল না, আমার মনটা ফাটিয়ে দিও তোমার ভালোবাসা দিয়ে। মেহের লজ্জায় মুখ ঘুরিয়ে খাবারের ট্রলির দিকে মন দিল, কিন্তু ভেতরে ভেতরে গাল গরম হয়ে উঠল।
আহানাফ চুপচাপ হাসি মুখে তাকিয়ে রইল, যেন এই বদ মেয়েটার প্রতিটা মুহূর্ত মনে গেঁথে রাখতে চায়। কিন্তু মেহের তো আর এমন মুহূর্ত ধরে রাখার মেয়ে না। আহানাফকে এমন কথা বলল। বেচারা, মন ফাটলে মরে যাবা, তাই অন্য কিছু বলো। আহানাফ দীর্ঘ শ্বাস ছাড়ল। মেহের যে কবে ম্যাচিউর হবে, শব্দের মার পেছের খেলা যে এই মেয়ে বুঝে না। মেহের একটি প্লেটে পোলাও, চিকেন রোস্ট এবং শামি কাবাব নিল, তারপর আহানাফের দিকে বাড়িয়ে দিল। আহানাফ প্লেটের দিক থেকে দৃষ্টি সরিয়ে মেহেরের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি খাইয়ে দিবে মেহের? মাথা কেমনে ভার হয়ে আসছে। মেহেরের নিজের ওপর ভীষণ রাগ জন্মালো। কেন যে ওর নানির কথা শুনে এমন আকাম করতে গেল। মেহের প্লেট নিয়ে আহানাফের সামনে বসলো। আহানাফ মুচকি হেসে একটা বালিশ পিঠের নিচে ঠেকিয়ে খাটের সঙ্গে হেলান দিয়ে বসলো। মেহের ওর হাত দিয়ে ছোট ছোট লোকমা তুলে খাইয়ে দিল আহানাফকে। মাঝে মাঝে আহানাফ প্লেট থেকে মাংস ছিঁড়ে মেহেরের মুখে তুলে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ। মেহের এবার পানির গ্লাস এগিয়ে দিল আহানাফের দিকে। আহানাফ বলল, আগে তুমি খাও। মেহের বিনা বাক্য পানির গ্লাসে চুমুক দিয়ে কেবল 2 ঢোক পানি খেলো। অমনি আহানাফ গ্লাসটা কেড়ে নিয়ে পানি খেলো। গ্লাসের শেষাংশে কিছুটা পানি অবশিষ্ট ছিল। এবার মেহেরের দিকে সেটুকু পানি এগিয়ে দিল আহানাফ। মেহের বিনা বাক্যে পানি পান করলো। আহানাফের ভয়ে মেহের সবই করছে, পাছে যদি আজকের ঘটনা ওর বাবা মাকে বলে দেয়। তোমাকে কালো জাদু করবো মেহের, এমন দেওয়ানো হবে আমার জন্য যে কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করবা, কিন্তু আমি তোমার কাছে ধরা দেব না। পাগল আপনি? আজকাল আছে নাকি কালো জাদু? আছে তো, এই যে আমরা পানি শেয়ার করে খেলাম। ওই পানিটা ছিল পড়া পানি, ভালোবাসার পানি। যে একবারে খাবে সে দেওয়ানো হয়ে যাবে। আপনাকে আমি ছাড়বো না। আপনি মেহের কাঁদছে ভয়ে। আহানাফ হাসতে হাসতে শুয়ে পড়ল। আচ্ছা মতো জব্দ করা হলো। প্লেটগুলো সরাও, তাড়াতাড়ি ঘুমোতে এসো, নয়তো আশিক জিন এসে তোমাকে। বাকি কথাগুলো বলতে হলো না। মেহের কোনো মতে প্লেট সরিয়ে বিছানা ঝাড়া দিয়ে লাইট অফ করতে গেল। মোবাইলের ফ্ল্যাশ অন করুন, আমি লাইট নিভিয়ে দিই। আহানাফ মোবাইলের ফ্ল্যাশ অন করতেই মেহের লাইট অফ করে এক দৌড়ে বিছানায় উঠল। তারপর আহানাফের পাশের বালিশে শুয়ে পড়ল। আহানাফ হাসতে হাসতে শেষ, কিন্তু হাসির শব্দ বের হচ্ছে না। হাসির দমকে খাট কাঁপছে। এবার মেহের আরো ভয় পেল। প্রথমে ভেবেছিল ভূমিকম্প, কিন্তু না, শুধু খাট নড়ছে। পর মুহূর্তে মনে হলো জিন এলো না তো আবার। এবার আর মেহেরকে পায় কে? আহানাফের বুকে গিয়ে আশ্রয় নিল। আহানাফ মেহেরকে নিজের বুকের মাঝে চেপে ধরল। তারপর চুলের মাঝে আঙ্গুল চালিয়ে জিজ্ঞেস করলো, ভয় পেলে? জিন কি সত্যি আছে? আছে তো, কিন্তু জিন মিথ্যাবাদীর সঙ্গে থাকতে পছন্দ করে, ভালো মানুষের ধারে কাছেও যায় না। মেহের ভাবলো ও যে পরিমাণ মিথ্যেবাদী, জিনকে এবার সত্যি সত্যি ওকে গ্রাস করবে। আহানাফ বুঝতে পারলো তো জায়গা মতো ফেলেছে। আমার কপাল কেন ফাটিয়েছ, সত্যি করে বলো তো মেহের। নানি বলেছে আপনি আমাকে আদর করতে এলে যেন আদর করতে না দিই, আর যদি বেশি জোরাজোরি করেন তাহলে যেন মাথা ফাটিয়ে। বাকি কথা বলল না মেহের। আহানাফ কি বলবে? মেয়েটা কি বোকা নাকি? কেউ বলবে বলে কি স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার মতো কাণ্ড ঘটাবে? তোমার নানির মোবাইল নাম্বার দাও তো। মেহের আহানাফের বুকে মুখ লুকিয়ে নাম্বারটি বলল। আহানাফ কল করলো নাম্বারে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আপনার রাত পাগল নাতনির জামাই। তুমি এত রাতে কল করছো কেন? আপনার কয়টা বাচ্চা? 3টা। এই প্রশ্ন কেন করছো? নিজে 3টা বাচ্চা পয়দা করেছেন, আর আমার পিছিয়ে বউটাকে শিখিয়ে দিয়েছেন আমি তাকে আদর করতে গেলে যেন মাথা ফাটিয়ে দেয় আমার। এই কেমন বৈষম্য? এই আতপাগল মাইয়া তোমার মাথা ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েছে মানে? এ দেখুন কত দেবে গেছে। আমি ছবি পাঠাবো, দেখে নেবেন। কারণ আপনার বদৌলতে তো আমি আদর পেলাম আমার বউয়ের হাতে, যখন না আদর শ্যা। আর খবরদার আবার বউকে আতপাগল মাইয়া বলবেন না, বলবেন আহনাফের বউ। আহানাফ কল কেটে দিল। মেহেরের নানি অবাক হয়ে ঘড়ির দিকে তাকালো, কারণ এখন রাত 1টা বাজে।
এই কথাগুলো বলার জন্য কল করলো, নিজেই নিজের বউকে আতপাগল বলল, আর শেষে কিনা নিজেই জ্ঞান দিয়ে কল কেটে দিল। তোমার কি মনে হয় ফায়েজ কেবল আমার দেখভাল করার জন্য এনেছে মেয়েটাকে? মেয়েটার ছবি দেখিয়ে বলছে সেম টু সেম ওর মতো মেয়ে পেলে বিয়ে করবে। পৃথিবীর একজন মানুষের মতো কয়জন হয় যে যার জায়গায় ওয়ান পিস? স্যার অনুমতি দিলে একটা কথা বলি? বলো। স্যার ফয়েজ স্যার ম্যাডামকে পছন্দ করে। আগে থেকে পরিচিত নাকি ওদের প্রেমের সম্পর্ক? তওবা তওবা স্যার, ফয়েজ স্যার প্রেম করার লোক নাকি? কিন্তু স্যার ম্যাডামকে দেখার পর ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। পরিচয় কিভাবে হলো ওদের? আনোয়ার চৌধুরী জব্বারের দিকে তাকিয়ে বলল, ফায়াজ যে এখনো তোমাকে চাকরি থেকে নট করেনি এটাই তো বিশাল ব্যাপার। ব্যাপারে তুমি এত উদ্ভট মিনিয়ে ঝগড়া করতে পারো? আনোয়ার চৌধুরী হা হা করে হাসছে। আব্দুল জব্বার লজ্জা পেয়ে মাথা চুলকাচ্ছে। এমন সময় খেয়া একটা ট্রেতে করে দুটি কফির মগ নিয়ে এলো। টেবিলের ওপর ট্রে রেখে কফির মগ নিয়ে বাড়িয়ে দিল আনোয়ার সাহেবের দিকে। মগটা হাতে নিয়ে আনোয়ার সাহেব চোখের ইশারায় আব্দুল জব্বারকে চলে যেতে বললেন। আব্দুল জব্বার চলে গেছে। খেয়া অন্য পাশের চেয়ারটায় বসলো। খেয়া মোটামুটি ফ্রি হয়েছে আনোয়ার সাহেবের সঙ্গে। আগের মতো জড়তা কাজ করে না। খেয়া, জি দাদু। তুমি এত মিষ্টি একটা মেয়ে যে তোমাকে আমার কোয়ার্টার হিসেবে মিলিয়ে নিতে মন চায় না? খেয়া জবাব দেয় না, মুচকি হাসলো। আনোয়ার চৌধুরী কফি শেষ করলো। তারপর সিরিয়াস ভঙ্গিতে পায়ের উপর পা উঠিয়ে বসলো সোফায়। খেয়া কফির মগ দুটো নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আনোয়ার সাহেবের বাধায় যেতে পারল না। আবার আগের জায়গায় এসে বসলো খেয়া। তোমার বাসার ঠিকানা দাও। কিন্তু কেন দাদু? খেয়া কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে ফেলল। আনোয়ার সাহেব চোখ ছোট ছোট করে ফেললেন। তোমাদের বাসায় বেড়াতে যাব। খেয়ার মনে হলো আনোয়ার চৌধুরী দুষ্টুমি করে বলল কথাটি। ওনাদের মানুষ কেন খেয়ার মতো মধ্যবিত্তদের বাড়িতে বেড়াতে যাবে? খেয়া ঠিকানা দিয়ে সেদিন বাড়িতে ফিরল খুব দ্রুত। ওর চাকরির বয়স 1.5 মাস হয়েছে। গত মাসে বেতন তুলে রেখেছিল, সেগুলো নিয়ে ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কবির মাথা নিচু পরীক্ষার খাতা কাটছিল। খেয়ার উপস্থিতি টের পেয়ে বলল, কি চাই? বাড়িতে মেহমান আসবে বাবা, বাজার করে নিয়ে এসো, টাকাগুলো রাখো। কোনো মেহমান আসবে আর তোর টাকা দিয়ে আমি কি করব? তোর টাকা তোর হক, ভুলে যাস না আমি এখনো তোর এই চাকরির ব্যাপারটা ভালোভাবে নিচ্ছি না। খেয়ার কান্না পেল ওর বাবার কথা শুনে। কান্না আটকে রাখলো, শক্ত হয়ে বলল, আনোয়ার চৌধুরী আসবে, যার দেখভাল করি আমি। কবির ভ্রু কুচকে তাকালো। ওনার মতো মানুষ এই বাড়িতে আসবে, কিন্তু কেন? পরদিন দুপুর নাগাদ আনোয়ার চৌধুরী খেয়াদের বাড়িতেও পৌঁছে গেছে। ফল ফলাদি মিষ্টি আরো অনেক উপহার নিয়ে আনোয়ার চৌধুরী এবং বিশ্বস্ত লোক দুজন কবির আহমেদের বাড়িতে প্রবেশ করলো। খেয়াদের বাড়ির আশেপাশে প্রতিবেশীদের এত এত উপহার এবং দামি গাড়ি থেকে নামা বড়লোক মেহমান খেয়াদের বাড়িতে ঢুকতে দেখে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। খেয়া আনোয়ার চৌধুরীকে সালাম দিয়ে ড্রয়িং রুমে বসিয়ে ওর বাবা মাকে ডাকতে চলে গেল। আনোয়ার চৌধুরী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। ড্রয়িং রুমের সোফা, বিশাল এলইডি টিভি, অ্যাকুরিয়াম, বুকশেলফ। মধ্যবিত্ত বলা যায় না খেয়াদের, ওরা উচ্চ মধ্যবিত্ত হয়তো। ততক্ষণে কবির এবং সুফিয়া এসে আনোয়ার চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলো। কবির এবং সুফিয়া দুজনেই আনোয়ার সাহেবের কথাবার্তায় অবাক হলো। কত সুন্দর মন মানসিকতা! এত বড় মানুষ তাদের ছোট্ট কুটিরে এসেছে, ভাবতেই কেমন অবাক লাগছে সুফিয়ার। দুপুরের খাবার সময় এলাহি কাণ্ড দেখলেন আনোয়ার চৌধুরী। চিংড়ির মালাইকারি, বিফ রেজালা, চিকেন রোস্ট, পোলাও, শামি কাবাব, ডিমের কোরমা, ফিরনি। আনোয়ার সাহেব খেয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি তো জানো আমার এইসব খাবারে রেস্ট্রিকশন আছে, শুধু শুধু আয়োজন করলে। একদিন একটু করে খেলে কিছুই হবে না দাদু। আমার মায়ের হাতে রান্না খেয়ে দেখুন একবার, ফ্যান হয়ে যাবেন। খেয়া একে একে খাবার তুলে দিচ্ছে প্লেটে।
আনোয়ার চৌধুরী সবাইকে অনুরোধ করলো একসঙ্গে বসে খাবার জন্য। কবির, সুফিয়া, খেয়া এবং আনোয়ার চৌধুরী বিশ্বস্ত দুজন একই টেবিলে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করার আনোয়ার চৌধুরী ড্রয়িং রুমে বসে একান্তে কিছু আলাপ শেষ করলো কবিরের সঙ্গে। কবির আলাপ শেষে বলল, যার জন্য চাইছেন সে কি রাজি হবে? সেই তো খেয়াকে চাইছে। জীবনের সেরা সারপ্রাইজটা এবার আমি ফায়াজকে দেব। মনে মনে কথাগুলো বলল আনোয়ার চৌধুরী। কবিরের প্রশ্নের উত্তরে বললেন, তুমি আমার ছেলের বয়সী। আমার ছেলে বেঁচে থাকলে হয়তো তোমার বয়সী থাকতো। আমার ছেলে আমার নাতির বিয়ে ঠিক করতো। যেহেতু ও নেই, তাই আমি ওর দাদু হিসেবে দায়িত্ব পালন করছি। ফায়াজ কখনো আমার সিদ্ধান্তকে অস্বীকৃত জানাবে না, বরং তুমি খেয়ার সিদ্ধান্ত আমাকে জানাও। আমি অপেক্ষায় থাকবো কবির। আনোয়ার চৌধুরী চলে গেলেন। যাওয়ার আগে খেয়াকে 10,000 টাকা দিয়ে গেলেন। খেয়া টাকা ফেরত দিতে চাইলে আনোয়ার সাহেব হেসে বললেন, তোমাকে আমার ফায়াজের বউ বানাবো। তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই উপকরণ হিসেবে টাকাটা দিয়ে গেলাম। খেয়া কথাটি শোনার পর সেই যে থম ধরে বসেছে ড্রয়িং রুমের সোফায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, এখনো বসে আছে। কবির এবং সুফিয়া এসে খেয়ার দুপাশে বসলো। তোর কি ভাগ্য, আনোয়ার চৌধুরী তার নাতির জন্য তোকে পছন্দ করেছে। কিন্তু ওনাদের সঙ্গে আমাদের কোনোভাবে যায় না আম্মু। ওনারা অনেক বিত্তমান আর আমরা মধ্যবিত্ত। ভাগ্য মানুষকে মাঝে মাঝে অপরচুনিটি দেয়, হয়তো তোকেও দিচ্ছে। তাছাড়া তোর এবং ফায়েজের সিদ্ধান্ত এখানে জরুরি। এখন তুই কি বলিস? আমি কিছু ভাবতে পারছি না আম্মু। চৌধুরী বাড়িতে থমথমে অবস্থা। ফায়েজ কোমরে এক হাত রেখে অন্য হাত চুলের মাঝে রেখে রাগ সংবরণ করার চেষ্টা করছে। আহানাফ পায়ের উপর পা তুলে বসে আছে। আনোয়ার চৌধুরী বাদাম চিবোচ্ছে। ফায়েজ আনোয়ার চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। গত 1 মাস যে আমি সিঙ্গাপুরে ছিলাম, খেয়াকে দেখে রাখার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম। তুমি যদি খেয়াল রাখার মতো করে খেয়াল রেখেছ, তাহলে ওর বিয়ে ঠিক হলো কেন? তুমি জানতে না আমি ওকে পছন্দ করি? তুমি পছন্দ করলে তো হবে না ভাই, খেয়ারও তো তোমাকে পছন্দ করতে হবে। আহানাফের কথাটি আগুনে ঘি পড়ার মতো অবস্থা তৈরি করলো। ফায়েজ রেগে গেছে, কিন্তু ওর রাগের বহিঃপ্রকাশ ভিন্ন। চুপচাপ বসে পড়লো সোফায়। জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কাউকে মনে ধরলো না। আর যাকে মনে ধরলো সে কিনা অন্য কারো হয়ে যাবে। গাড়ির চাবিটা নিয়ে ফায়েজ হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে। আহানাফ আর আনোয়ার হাসতে হাসতে একে অপরের গায়ে লুটিয়ে পড়ছে। প্ল্যান সাকসেসফুল। খেয়া তখন জীবনের আসন্ন দিনগুলোর কথা ভাবছিল। শেষমেশ সিদ্ধান্ত নিল চাকরিটা সে ছেড়ে দিবে। ফায়েজ চৌধুরী যত বড় লোক হোক না কেন, বিয়ে করা যাবে না। সমাজের লোক বলবে টাকার লোভে বিয়ে করেছে। তাছাড়া আনোয়ার সাহেব যতই বলুক, ফায়েজ চৌধুরী তাকে বিয়ে করতে রাজি হবে না। এতদিন তার দাদুর কেয়ারটেকারের জব করা মেয়েকে কেন বিয়ে করতে যাবে? এমন সময় খেয়ার ফোনে কল এলো। মোবাইলের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে উঠেছে। কেয়া রিসিভ করলো না। কে নাকি কল করেছে। কেয়া মোবাইলটা সাইলেন্ট করে খাটের উপর রাখলো। তারপর বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে সোফায় বসলো। এমন সময় কলিং বেল বাজলো। কেয়া ঘড়িতে সময় দেখলো, রাত 10টা বাজে। অসময়ে কে এলো? খেয়া প্রথমে ভয় পেল, কারণ বাড়িতে কেউ নেই। কবির আর সুফিয়া আর্জেন্ট কল পেয়ে সাবার গেছে খেয়ার নানুর বাসায়। পরক্ষণই ভাবলো হয়তো ওর বাবা মা এসেছে। খেয়া গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে খেয়া বলল, স্যার আপনি? টিয়া রঙা 3 পিসে মোটামুটি মাথায় আগুন ধরানোর সাজে ফায়েজের চোখে ধরা পড়ল খেয়ার রূপ। চোখের কোলে কাজল রেখা, ঠোঁটে উঠে যাওয়া লিপস্টিকের দাগ, ফর্সা মুখটা কেমন বিষণ্ণতা ছেয়ে গেছে। ফায়েজের বুকটায় হুট করে কেমন ফাঁকা অনুভব হলো। এই সাজ অন্য কেউ দেখবে ভাবতেই ফায়েজ চোখ মুখ কুঁচকে ফেলল। তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে। 1 গ্লাস পানি হবে খেয়া? এমনিতেই মানুষটাকে দেখার পর থেকে খেয়ার কেমন লজ্জা এবং অস্বস্তি
দুটোই লাগছে। তার উপর এখন আবার পানি চাইছে। ফাঁকা বাড়িতে ফায়েজের পানির আবদারে যেন খেয়াকে আরো অস্বস্তিতে ফেললো। দাদুর কাছ থেকে যা শুনলাম তা কি সত্যি? আসলে আমি মানতে পারছি না, তাই ছুটে এলাম এখানে। খেয়া ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেললো। পানি পান করার পর গ্লাসটি খেয়ার দিকে বাড়িয়ে দিয়ে কথাটি বলল ফায়েজ। খেয়া এবার যেন স্বস্তি পেল। তার মানে ওর স্যার এই বিয়েতে মত নেই। খেয়া গ্লাসটা হাতে নিয়ে সেন্টার টেবিলে রাখলো। তারপর ফায়েজের অপোজিট সোফায় বসলো। খেয়া ওর দুই হাঁটুতে দুই হাতের কুনুই রেখে থুতনির নিচে হাতের ভর দিয়ে বসলো। ফায়েজ খেয়ার কাছ থেকে জবাব পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আসলে স্যার, আমি বিয়েটা করতে পারবো না। আপনি দাদুকে বুঝিয়ে বলবেন প্লিজ। আপনারা কোথায় আর আমরা কোথায়? আমাদের মতো মানুষের সঙ্গে বড়জোর চারটেখানি হাসি মুখে কথা বলা যায়, বিয়ের মতো একটা সম্পর্কের মধ্যে জড়ানো কখনো যায় না। আপনাদের অবস্থান আর আমাদের অবস্থানের বিস্তর পার্থক্য আছে স্যার। খেয়ার কথাগুলো শুনতে শুনতে ফায়েজের কপাল কুঁচকে গেছে। দাদুকে কি বোঝাতে বলল? আপনি কি বলতে চাইছেন? দাদুকে কি বুঝিয়ে বলবো? খেয়া বিরক্ত হলো ফায়েজের ওপর। বিরক্তি লুকিয়ে ফায়েজের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি এটাই বুঝিয়ে বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে রাজি নন এবং আমিও আপনাকে বিয়ে করতে রাজি না। কি? ফায়েজের আচমকা রিয়াকশন দেখে খেয়া ভরকে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এদিকে ফায়েজের মনে হলো ও ভুল কিছু শুনেছে। সোফা থেকে উঠে দাঁড়ালো, কিছুক্ষণ পায়চারি করলো, তারপর আবারও আগের জায়গায় এসে বসলো। তুমি বলতে চাইছো দাদু তোমার সঙ্গে আমার বিয়ে ফাইনাল করেছে? ফাইনাল হয়নি, আমার আর আপনার সম্মতি ম্যাটার করছে। তাছাড়া এখন তো ক্লিয়ার হলো আপনি বা আমি কেউ এই বিয়েতে রাজি না। এবার দাদুকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই মেনে নেবেন আমাদের সিদ্ধান্ত। ফায়েজ পারছে না মনের আনন্দটুকু প্রকাশ করতে। ওর দাদু যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে ফায়েজের কিছু চিন্তা করার বোধ শক্তি হারিয়ে গিয়েছিল। খেয়া ফায়েজের গতিবিধি লক্ষণ করছিল। কিছুক্ষণ আগেও তো গম্ভীর ছিল, আর এখন কেমন হাসি লেগে ঠোঁটের কোণে। ফায়েজ উঠে দাঁড়ালো, তারপর খেয়ার সামনে এসে দাঁড়ালো। খেয়াও দাঁড়িয়ে যায়। ফায়েজ ওর কনিষ্ঠ আঙ্গুলে থাকা একটা কালো রুবি স্টোনের রিংটা খুলল। খেয়ার বাম হাতটা তুলে তর্জনী আঙ্গুলে পরিয়ে দিল। খেয়া হতবাক, কি থেকে কি হলো? ফায়েজ এখনো খেয়ার হাতটা ধরে রেখেছে। খেয়ার তর্জনী আঙ্গুলের ওপর দৃষ্টি রেখে বলল, তোমাকে আমার করে নেওয়ার প্রথম আনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম। এবার আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার প্রস্তুতি করে নাও। নিজেকে মিসেস চৌধুরী। চললাম আমি, খেয়াল রেখো নিজের। ফায়েজ খেয়ার কাছ থেকে সরে এলো, তারপর বেরিয়ে গেল। আর খেয়া দাঁড়িয়ে রইল ওভাবে। এরা দাদা নাতি মিলে আজ সারাদিন খেয়াকে একের পর এক শক দিয়ে যাচ্ছে। খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়লো সোফায়, বাম হাতটা কোলের উপর। আংটিটা কেমন আর চোখে তাকিয়ে আছে খেয়ার দিকে। খেয়ার হুট করে চোখে পানি এসে ভিড় করলো। কিরে খেয়া, দরজা খুলে রেখেছিস যে? কবির সুফিয়াকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে প্রশ্নটি করলো। খেয়া জবাব দিতে পারলো না। ওর গলার কাছে কি যেন ভার হয়ে আছে, ব্যথা করছে ভীষণ। খেয়াকে একইভাবে বসে থাকতে দেখে সুফিয়া এগিয়ে যায়। খেয়ার পাশে বসতেই খেয়া ওর মাকে জড়িয়ে ধরল। সুফিয়া ভয় পেলেন ওনাদের আড়ালে আবার মেয়ের সাথে কোনো অঘটন। বাকি অংশটি কল্পনা করার সাহস পেলেন না। খেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কিরে, কি হয়েছে? আমাকে বল না পাগলি, কেউ কি এসেছিল? ফায়েজ চৌধুরী এসেছিল, আমাকে আংটি পরিয়ে গেছে। বাস, এবার ঝরঝর করে কেঁদে ফেললো খেয়া। সুফিয়ার সামনে হাতটা মেলে ধরলো। সুফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। খেয়ার হাতটা নিয়ে আংটিটা দেখে বলল, পুরুষ মানুষের আংটি পরিয়ে গেছে কেন? আমি কিছুই জানি না, শুধু এটুকুই জেনে রেখো আমি ওনাকে বিয়ে করব না। তুমি বাবাকে বলবে তাদের বারণ করে দিতে। খেয়া আর থাকলো না, চলে গেল ওর ঘরে। কবির ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে একইভাবে বসে থাকতে দেখে সুফিয়ার সামনে গিয়ে বলল, কি হয়েছে?
ফায়েজ চৌধুরী এসেছিল এটা তো আমরা জানতাম, কিন্তু খেয়াকে আংটি পরিয়ে গেছে এটা বলল না কেন? খেয়া যে এখন বলছে ওদের বারণ করে দিতে। কবির কল করলো আনোয়ার চৌধুরীর নাম্বারে। আনোয়ার চৌধুরী আজকের বিস্তারিত ঘটনা খুলে বলল। নাতিকে সারপ্রাইজ দিতে গিয়ে তিনি এখন সারপ্রাইজ হলো কবিরের কথা শুনে, কিন্তু আংটির বিষয়টা সম্পর্কে তিনি নিজেও জানেন বলে জানালেন। ফায়েজ বাড়িতে এলে জিজ্ঞেস করবে বলে জানালেন। এদিকে কবির খেয়ার সম্মতি সম্পর্কে বলল আনোয়ার চৌধুরীকে। আনোয়ার চৌধুরী গম্ভীর মুখে জানালো যে তিনি কাল খেয়াদের বাড়িতে আসবে। আপাতত খেয়াকে এই বিষয় নিয়ে চাপ দিতে না করে দিলেন। আনোয়ার চৌধুরী কল কেটে দিল। এমন সময় ফায়েজ বাড়িতে ফিরেছে। ফায়েজ ওর দাদুকে ইগনোর করে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। আনোয়ার চৌধুরী ডাক দিলেন। ফায়েজ সোফায় গিয়ে বসলো। আনোয়ার চৌধুরী পায়ের ওপর পা তুলে বলল, আংটি পরিয়ে এসেছি। খেয়াকে বিয়ে ঠিক করেছো আমার সঙ্গে, আর আমাকে বলছো অন্য কারোর সঙ্গে ওর বিয়ে ঠিক? তাই আমিও রিস্ক নেইনি, সোজা আংটি পরিয়ে রেখে এসেছে। আংটি কই পেলি? আনোয়ার চৌধুরীর প্রশ্ন শুনে ফায়েজ ওর ডান হাতটা উঁচু করে দেখালো। আনোয়ার চৌধুরী ভ্রু নাচিয়ে হাসতে হাসতে বলল, বাহ, আমার নাতি দেখি আমার চেয়ে এক সড়ক কটি উপরে। ঠিক ফায়াজ খেয়া এবার সত্যি সত্যি বরণ করে দিয়েছে তোকে। বিয়ে করবে না? তুমি খেয়াকে মানাবে, কিভাবে মানাবে আমি জানি না। আগামীকাল আমি সকল মিটিং ক্যান্সেল করছি। খেয়াদের বাড়িতে যাব, বিয়ের দিন তারিখ ফিক্সড করে আসব। আহনাফকে বলে দিও মেহেরকে আগামীকাল সকালে নিয়ে আসতে। বাসুরের বউ দেখবে না ও। ফায়েজ উঠে চলে গেল। আনোয়ার চৌধুরী হাসছে। ফায়েজ যে আদা জল খেয়ে নেমেছে বোঝাই যাচ্ছে। মোবাইল বের করে কল করলো আহনাফের নাম্বারে। কিরে, কই আছিস? কই থাকবো আর, শ্বশুরবাড়িতে আছে, বউকে অঙ্ক করাচ্ছে। আনোয়ার চৌধুরী হেসে ফেলল আহনাফের কথা শুনে। হাসবে না একদম, তুমি তো ওকে আমার বউ বানানোর জন্য পাগল হয়ে গিয়েছিলে। আমি তো বারবার বলেছি ওর প্রাপ্ত বয়স হলে বিয়ে করব। এখন না বউকে সামলাতে পারছে, না নিজেকে কন্ট্রোল করতে পারছে। শেষের কথাটুকু মনে মনে বলল আহনাফ। আনোয়ার চৌধুরী কপট রাগ দেখিয়ে বললেন, তুই যে রাত 2টো বাজে কাজী ডাকিয়ে বিয়ে করছো সেটা কি ভুলে গেছো? তোমারই তারা ছিল, এখন রাখ তোর পেঁচার মেহেরকে দে। আহনাফ মেহেরকে মোবাইলটা দিল। মেহের সালাম জানালো আনোয়ার চৌধুরীকে। ওয়ালাইকুম সালাম। মেহের, আহনাফ তোকে জ্বালাচ্ছে তাই না? দাদু, তোমার নাতি দেখি ঘর জামাই চলে এসছে আমাদের বাড়িতে। রোজ রাতে চলে আসে, আমাকে বেহুদা লেখাপড়ার জন্য চাপ দেয়। লেখাপড়া যদি ভালোই লাগতো তাহলে বিয়ের জন্য কি আর কান্নাকাটি করেছি বলো? আহনাফ চোখ পাকিয়েছে। মেহের বুড়ো আঙ্গুল দেখিয়ে কথায় মনোযোগী হলো। আচ্ছা রাখিস না, ঘর জামাই আমার নাতিকে। আমি আহনাফকে পাঠাবো না তোদের বাড়িতে। পরে আবার বলিস না যে তোর স্বামী তোকে ভুলে গেছে। আমি এই কথা জীবনেও বলবো না। সময় হলে দেখা যাবে। এখন ওর ফায়াজের জন্য মেয়ে দেখছি, কাল ডেট ফিক্স করতে যাবো। তুই চলে আসিস কাল সকালে আহনাফের কাছে ডেট। হ্যালো দাদু, বলো। বিয়ে করছিস বলে কি রোজ শ্বশুর বাড়ি গিয়ে হাজিরা দিতে হবে? বাড়িতে আয় এখনই, কাল সকালে শেয়ারদের বাড়িতে যেতে হবে। কেন, ভাইয়া কিছু বলেছে? আনোয়ার চৌধুরী সবটা খুলে বলল। আহনাফ শুনে হাসছে। মেহের বোকার মতো তাকিয়ে আছে, কি নিয়ে হাসাহাসি করছে। কল রেখে দিল আহনাফ। তারপর মেহেরকে কপট রাগ দেখিয়ে বলল, গেলাম আমি। তোমাদের বাড়িতে নাকি আমি ঘর জমা চলে এসছে, এবার তুমি থাকো একা একা। আহনাফ চলে যাচ্ছিল। এমন সময় মেহের আহনাফের হাত টেনে ধরল। আহনাফ নিচে রাগ দেখিয়ে বলল, কি হয়েছে? সরি, আমি এমন কথা বলতে চাইনি, কিন্তু ওই দিন শুনলাম নানি আপনাকে ঘর জামাই বলেছে, তাই আমিও বললাম। এই, তোর নানির সঙ্গে আমার শত্রুতা কিসের বলো তো? সেদিন বললো আমি আদর করতে গেলে মাথা ফাটিয়ে দিতে। এই কথা শুনে তুমি আমার কপাল ফাটিয়ে দিলে, আবার আজ বললে ঘর জামাই। নানি আবার কল করলে জিজ্ঞেস করব কিসের শত্রুতা আছে আপনার সাথে, কিন্তু এখন যাবেন না প্লিজ। থেকে কি করব? না পাবো বউয়ের সোহাগ, আর না পাবো সম্মান। অলরেডি ঘর জামাই ট্যাগ পেয়েছে। দিন রাত সমাবেশ, রাজনীতি, কূটনীতি এসব সামলে যদি বিয়ে করা বউয়ের মুখ না দেখে, তাহলে বিয়ে করলাম কেন? মেহের এগিয়ে এসে আহনাফকে পেছন থেকে জড়িয়ে ধরল। আহনাফ বুঝতে পারল তার বউটা নরম হয়েছে।
মাঝে মধ্যে এমন রাগ দেখিয়ে বউয়ের আদর স্পর্শ পেলেই হৃদয়ে প্রশান্তির জোয়ার নামে। আমিও যাব আপনার সঙ্গে। কোথায় যাবে? কেন? আমার শ্বশুর বাড়িতে। এসএসসি পাস করার পর নেব। যাবই আজ। আমি নেব না। দাদু বলেছে যেতে। ভাইয়ার বিয়ের তারিখ ঠিক করতে যাবে নাকি কালকে? আমি কাল সকালে এসে নিয়ে যাব। আমি আজই যাব। আমি জানি আপনি আমাকে কাল নিতে আসবেন না। তুমি কিছুই জানো না, আমি আর সঙ্গে নিয়ে যাব না। আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবো। প্লিজ আপনার সঙ্গে নিয়ে যান না আমায়। প্রচুর আদর করতে হবে, পারবে? মেহের লজ্জা পেল আহনাফের আবদারে। আহনাফকে ছেড়ে সরে দাঁড়ালো। ওষুধ জায়গা মতো লেগেছে। আহনাফ বেরিয়ে যেতে পা বাড়ালো। এমন সময় মেহের আহনাফের হাত টেনে ধরল। আহনাফ মেহেরের কাণ্ড দেখছে। মেহের আহনাফের মুখোমুখি এসে দাঁড়ালো। আহনাফের পায়ের পাতার ওপর ভর দিয়ে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে আহনাফের গলা পেঁচিয়ে ধরল। আহনাফের মুখটা একটু নিচু করে ধরল। তারপর দুগালে দুটো চুমু, কপালে একটা চুমু দিয়ে সরে যেতে চাচ্ছিল মেহের। আহনাফ শক্ত করে চেপে ধরল মেহেরের কোমর। মেহের হকচকিয়ে গেল। আহনাফ দুষ্ট হাসি দিয়ে বলল, হয়নি আদর। এখানে একটা আর এখানে একটা বাকি রয়ে গেছে। আদর বাকিতে করতে হয় না, আদর করলে নগদ আদর করবে, বাকিতে পোষায় না আমার। মেহেরকে ঠোঁট আর থুতনি দেখিয়ে বলল আহনাফ। মেহের লজ্জা পাচ্ছে হুট করে, অথচ এমনটা আগে কখনো হয়নি। কি হলো, আদর ফুরিয়ে গেছে? থাকো তুমি, আমি চললাম। আহনাফ মেহেরকে সরাতে গিয়েও পারল না। মেহের আহনাফের ঠোঁটে চুমু দিল, তারপর থুতনিতে চুমু দিয়ে সরে এলো। বেচারা আহনাফের এদিকে অবস্থা অশোচনীয়। বউটা আদরের বেলায় এত কিপটামি করে। একটু সময় বাড়িয়ে আদর করলে কি হয়? এমন তো নয় যে ওর বাপের সম্পত্তি কমে যাবে, বরং আহনাফের সম্পদে ভোগ দখলের মানুষ আসবে। আহনাফ আর মেহেরের অংশ। মেহের লজ্জায় আর চোখ তুলে তাকাতে পারল না। আহনাফ এগিয়ে এসে মেহেরের হাত ধরল, তারপর বেরিয়ে এলো রুম থেকে। আফতাবের কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল ওরা। চৌধুরী বাড়িতে এসে পৌঁছালো ওরা। গাড়ি থেকে নেমে মেহের দৌড়ে বাড়ির ভেতর যাচ্ছিল, কিন্তু আহনাফের ডাক শুনে থেমে যেতে হলো। আহনাফ মেহেরের সামনে এসে ওকে হুট করে কোলে তুলে নিল। মেহের আকস্মিক ঘটনায় ভয় পেয়ে আহনাফের গলা জড়িয়ে ধরল। আহনাফ মেহেরকে নিয়ে ভেতরে যেতে যেতে বলল, আমার বউ বিয়ের ওর এই প্রথম শ্বশুর বাড়িতে এলো, তাকে স্পেশাল ট্রিট তো করতেই হয়। আহনাফ ঝুঁকে মেহেরের কপালে চুমু খেলো। মেহের আহনাফের বুকে মুখ লুকিয়ে ফেলল। কে তোর দেখি শুইছে না? বউকে বলেছি সকালে নিয়ে আসছি, তুই মাঝরাতে নিয়ে চলে এলি। মেহেরের মাথায় হাত বুলাতে বুলাতে কথাটি বলল আনোয়ার সাহেব। আহনাফ ঘাড়ে হাত রেখে মুচকি হাসলো। সব কথা কি বলা যায়? মেহের তো কত পাগলামি করে এলো। এই বাড়িতে আসার বাহানায় হোক, বউটা তাকে চাওয়ার চেয়ে বেশি পচা আদর দিয়েছে। মেহের দেখলো আহনাফের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। মেহের ভ্রু কুচকে আহনাফকে বলেই ফেললো, এই আপনার কি হয়েছে? ভূতে ধরা রোগীর মতো আনমনে হাসছেন। বাস। আহনাফের আবেগে পানি ঢেলে দিল। আহনাফ নাক ফুলিয়ে তাকালো। মেহের এবার সত্যি সত্যি ভয় পেল। ওই দিনের কথা মনে হলো, আশিক জিন আর কালো জাদুর কথা। আহনাফের ওপর কোনো পেতনি আবার ভর করলো না তো? এখন রুমে যা মেহের, রাত অনেক হলো। আহনাফ যা, মেহেরকে নিয়ে রুমে যা। আনোয়ার সাহেব চলে যাচ্ছিলেন। মেহের গিয়ে ওনার বাহু ধরে বলল, দাদু আমি ঘুমাবো না। পাগল হইছিস? রাত কয়টা বাজে? 1টা বাজে এখন, যা ঘুমা গিয়ে। দাদু আমি আহনাফের সাথে রুম শেয়ার করবো না। আহনাফ বেয়াক্কুল হলো। আনোয়ার সাহেব বিষম খেলেন। কাস্তে কাস্তে তাকালেন আহনাফের দিকে। আহনাফ সেই দৃষ্টিকে উপেক্ষা করলো। মেহের যে ওর ইজ্জতে রফা দফা করে ছাড়বে বোঝাই যাচ্ছে। এই কদিনে যা করেছে তাও বা কম কিসের। আহনাফ মেহেরের সামনে গিয়ে হাতটা ধরলো। মেহের প্রায় ঠোঁট উল্টিয়ে কেঁদে ফেলার মতো অবস্থা। আনোয়ার চৌধুরী আহনাফের হাতটা ছাড়িয়ে মেহেরকে নিজের দিকে টেনে এনে আহনাফকে উদ্দেশ্য করে বলল, তুই ঘরে চলে যা। ঘরে তো যাবো আমি,
আমার বউকে দাও, নিয়ে যাই। তোর বউ যেতে চাইছে না। যেতে না ছেলে জোর করে নিয়ে যাব। বিয়ে করেছে আমার বাড়িতে। আজ আমার আর আমার বউয়ের প্রথম রাত। বউকে ছাড়া ঘুমাবো এ কথা ভাবলে কি করে তুমি? হয়েছে, আর ভাষণ দিতে হবে না। বিয়ের আগে থেকে বিয়ে বিশ্বাসী, বিয়ের পর হয়ে যায় বউ পাগল। যা তোর বউ নিয়ে যা। আনোয়ার সাহেব মেহেরকে আহনাফের দিকে ঠেলে দেয়। মেহের আহনাফের দিকে তাকিয়ে বলল, আমি যাবো, তবে শর্ত আছে। রাখ তোর শর্ত। এই দাদু, চোখ বন্ধ করো। আনোয়ার চৌধুরী মুচকি হেসে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। আহনাফ মেহেরকে পিঠে তুলে রওনা দিল। ভালো হবে না বলছি, নামান আমায়, আমি বাড়ি চলে যাবো। আম্মু। এখন কান্না করছে কেন? তখন তো বড় গর্ব করে বলেছিলে আপনার সব কথা মেনে চলবো। এখন আমার কথা মেনে না চললে হবে? আপনাকে ভূতে ধরেছে। মেহেরকে নিয়ে সিঁড়ি বেয়ে এমনিতেই হাঁপিয়ে গেছে আহনাফ। তার উপর ওর আজগুবি কথা শুনে আহনাফ রুমে ঢুকে মেহেরকে বিছানায় ফেলে দিল। মেহের মৃদু চিৎকার করলো ভয় পেয়ে। মনে করেছে কোমর বুঝি ভেঙে যাবে। মেহের উঠে বসলো। আহনাফ তখন বিছানায় বসে এক হাত দিয়ে পাঞ্জাবির বোতাম খুলছিল। মেহের আচমকা হামলে পড়ল আহনাফের ওপর। আচমকা আক্রমণে আহনাফ মেহেরকে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। আহনাফ নিচে আর মেহের আহনাফের বুকের ওপর। আহনাফ প্রথমে বিরক্ত হলেও পরে মেহেরের আদুরে মুখটা দেখে শান্ত হলো। মেহেরের ছোট ছোট বেবি হেয়ারগুলো গুছিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতে গেলেই মেহের উঠে যেতে চায়, কিন্তু আহনাফ এক হাত দিয়ে মেহেরকে বুকের মাঝে চেপে ধরলো। তুমি তো দেখছি ভারী লুচুমে। আমাকে রুমের ভেতর একা পেয়ে হামলে পড়েছ। আপনি লুচু, আপনার দাদা, সরি, আপনার নানা লুচু। আমাকে লুচু বললেন কেন? আমি কি সেধে আপনার গায়ে পড়েছি? না, অ্যাক্সিডেন্টলি পড়েছ। কিন্তু পড়েছ তো। ছাড়ুন আমায়। যদি না ছাড়ি? আহনাফ মেহেরের ঠোঁটের কোণে আঙ্গুল বুলাতে বুলাতে বলল। মেহেরের আচমকা কেমন অজানা এক শিহরণ অনুভূতি হলো। চোখ বন্ধ করে উঠতে চাইল। আহনাফ এবার নিজেকে ঘুরিয়ে মেহেরকে তার বুকের নিচে এনে বন্দি করল। দু হাত মেহেরের দুপাশে রেখে মেহেরের দিকে দুষ্ট হাসি দিয়ে বলল, এখন দেখুন, ভালো হবে না বলছি। স্বামী স্ত্রী বন্ধ দরজার ভেতরে এমনিতেও ভালো থাকে না, দুষ্ট আদর বিনিময়ে চলে, বুঝছো? আহনাফ মেহেরের ঠোঁটের দিকে ঝুঁকে যাচ্ছিল। মেহের চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। এমন সময় আহনাফের মোবাইল বেজে উঠল। আহনাফ ছ্যাঁ শব্দ বের করলো। মেহেরের উপর পুরো শরীরের ভর ছেড়ে দিল, যাতে মেহের পালাতে না পারে। মেহেরের দম আটকে যাবার মতো উপক্রম। আহনাফকে হাত দিয়ে ধাক্কাচ্ছে, কিন্তু আহনাফ সামান্য একটুও নড়ল না। হ্যালো সুইটি, কেমন আছো আমার প্রাণপ্রিয়া? অপর প্রান্তে থাকা মানুষটা ভীষণ খেলো কাশতে কাশতে বলল, স্যার আমি শফিক। নাম্বার কি চিনতে পারছেন না? তোমাকে চিনতে পারবো না কেন? এমন কুলক্ষণে কথা কেমনে বলতে পারলে সুইটি? স্যার নেশা পানি খাইছেন নাকি? না, খাইনি, কিন্তু তোমাকে খাওয়ার নেশা পেয়েছে আমায়। কথাটি বলি আহনাফ মেহেরকে চোখ মারল। এদিকে মেহেরের বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আহনাফ শেষমেশ প্রেম করছে, তাও আবার বিয়ে করা বউয়ের সামনে। আহনাফের আবল তাবল কথা শুনে শফিক দুটো শুকনো ঢোক গিলল। স্যারের কি হলো? স্যার আমাকে খাবেন না বমি করে ফেলে দিবেন, তা পরে আলোচনা করা যাবে। দুষ্ট আলাপ মাঝরাতে করতে হয় জানো, পরে আলোচনা নয়, এখনই করো। কথাটি শেষ করতে পারেনি আহনাফ, তার আগে মোবাইলটা ছিনিয়ে নেয় মেহের। আহনাফ হাসি চেপে রেখেছে। শফিক এবং মেহের দুটাকে একটা শিক্ষা দেয়া হয়েছে। মাঝরাতে কল দেয়। কত বড় ফাজিল এই শফিক, রোম্যান্সে 12টা বাজিয়ে দিল। আহনাফ মেহেরের দিকে তাকালো। মেহের যে রেগে গেছে তা বোঝা যাচ্ছে। আহনাফ এবার আগের পজিশনে মেহেরের দিকে ঝুঁকে রইল। মেহের এই সুযোগে আহনাফের পাঞ্জাবির কলার চেপে ধরলো। এই 1.5 মাসে ভুলেও তো আমাকে সুইটি, প্রাণপ্রিয়া নামে ডাক দিয়ে লুতুপুতু করেন নাই। মাঝরাতে কে কল করলো যে আপনার ঢং টক বগিয়ে উঠেছে? পোড়া গন্ধ পাচ্ছি আমি, তুমি পেয়েছো? আহারে, কার যেন কলেজে পোড়ার গন্ধ পাচ্ছি। ছু ছু ছু। মেহের এবার রাগ সামলাতে না পেরে কান্না শুরু করলো। আহনাফ থামানোর চেষ্টা করলো না। বড্ড জ্বালায় বউটা।
স্বামীকে রেখে অন্য রুমে ঘুমানোর প্ল্যান করলো কেমনে, তাই একটু আধটু শাস্তি দিয়েছে মাত্র। এখন বুঝুক ভালোবাসার মানুষ ইগনোর করলে কেমন লাগে। আহানাফ উঠে দাঁড়ালো, পাঞ্জাবি খুললো, পরনে কেবল সাদা পায়জামা। আহানাফের উন্মুক্ত শরীরটা দেখে মেহের উঠে বসলো, চোখের পানি মুছে বলল, আমি ছাড়া যদি এই শরীরে কাউকে ঠাঁই দেন না, তো মনে রাখবেন আমি ওই পেতনিকে কেটে কুটি কুটি করে ইঁদুরকে খাওয়াবো। আহানাফ পাত্তা দিল না, হাতে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। চলুক না কিছুক্ষণ মেহেরের ছটফটানি। মেহের সুযোগে বিছানার উপর পড়ে থাকা আহানাফের মোবাইলটা হাতে নিল। লক নেই, তাই অনায়াসে কল লিস্টে গিয়ে একটু আগে কল আসা নাম্বারে কল করলো। চোখের পানি মুছে খুব ভালো করে খেয়াল করলে মেহের বুঝতে পারত এই নাম্বারের মালিক কে। হ্যালো। রাখ তোর হ্যালো। শেওড়া গাছের পেতনি, হুতুম পেঁচা, ডলফিন, গন্ডানি, মহিলা ইঁদুর, খাটাস, তার ছিঁড়া মেন্টাল। এই তো সাহস এত, তুই আমার স্বামীর সঙ্গে পরকীয়া করিস? হ্যাঁ, আমার জামাই তোকে প্রাণ পিয়া সুইটি বলবে, এগুলো দেখে কি তুই ধেই করে তার কোলে চড়ে যাবি? হ্যাঁ। আপাতত শফিক অর্ধেক জ্ঞান হারিয়েছে। এগুলো কি শুনলো? স্যারের বউটা কি মারাত্মক! আয় হায়, আজ রাতের শান্তি নিজ হাতে নষ্ট করলো শফিক। কোন ভূতে যে ওকে ধরলো? কেন কল করতে গেল ওর স্যারকে? নিজের কপালে দুটো চাপড় মারলো শফিক। মেহির আরো কিছু বলছিল, শফিক সেদিকে পাত্তা না দিয়ে বলল, ম্যাডাম গো, আমি শফিক, স্যারের পিএ। বাস, মেহির স্টপ। খানিকটা সময় ব্যয় করে জিজ্ঞেস করলো, তাহলে আহনাফ যে এতক্ষণ ওই কথা বলছিল? আমি কিছু জানি না ম্যাডাম, স্যার কেন এমন কথাগুলো বলছিল? আমি দুঃখিত শফিক ভাই। মেহির কল কেটে দিল। রাগে এবার শরীর কাঁপছে। আহানাফ ওয়াশরুম থেকে বের হলো। মনে মনে তোষে পৈশাচিক আনন্দ পাচ্ছে বউটাকে জ্বালাতে পেরে। মেহির গিয়ে আহানাফের সামনে দাঁড়িয়ে বলল, ছি ছি আহনাফ ভাই, আপনি কিনা শেষমেশ আপনার পিয়ের সাথে লুতুপুতু করছেন, ছি। মেহেরের হাতে নিজের মোবাইলটা দেখে আহানাফ যা বোঝার বুঝে ফেলল। হাতে টাওয়াল পেঁচিয়ে মেহেরের ঘাড়ের ওপরে ফেলে ওকে কাছে টেনে দাঁড় করালো। আহানাফ মেহেরের কোমর জড়িয়ে ধরে বলল, আমার মতো বয়সে মানুষ 2-3টার বাপ হয়। আমি বিয়ে করছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা নাবালিকারে। 18 বছর হলে সুপযুক্ত বিয়ের জন্য। এখন আমার অনুপযুক্ত বয়সের বউটারে দেখলে খালি পচা আদর করতে ইচ্ছে করে। এখন বলো তো আমার কি করা উচিত? মেহের চুপসে গেছে। আহানাফের কথাগুলো ইদানিং কেমন শোনায়। মেহেরের কাছ থেকে কিছু পাওয়ার আকুল আবেদন থাকে সেই ভাষায়। মেহের আহানাফের বাঁধন থেকে ছুটতে চায়, অথচ এখন আহানাফের সঙ্গে ঝগড়া করার কথা। মেহের পারছে না কেন? আহানাফ মেহেরকে জোর করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মেহেরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, একটু ম্যাচিউর হও আমার মেহের। তোমার স্বামী তোমাকে পচা মার্কে ভালোবাসা দিতে চায়। ভালোবাসায় টুইটুম্বর একটা সংসার চায়। সে সংসারে এক হালি বাচ্চাও চায়। মেহের কিছু বুঝলো কিনা কে জানে, তবে এতটুকু বুঝলো আহানাফকে ছাড়া মেহের নিজেকেও ভাবতে পারবে না কখনো। আজই প্রথম আহানাফকে হারানোর ভয় টের পেল যে। কাউকে পছন্দ বা ভালোবাসেন? ফায়েজের প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে ফেলল খেয়া। ফায়েজ তাকিয়ে আছে ওর মন ময়ূরের দিকে। মেরুন রঙা জামদানি শাড়িতে আজ খেয়াকে নতুন বউ বউ মনে হচ্ছে। মাথায় তুলে দেয়া শাড়ির আঁচল, হাতে লাল কাচের চুড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, আর ঘাড়ে পরে থাকা চুলের খোপায় যত্নে পরে থাকা বেলি ফুলের গাজরা। আহ, আর কি চাই ফায়েজের? বুকের বাঁ পাশে হাত রাখলো। এত ছটফট করছে বুকটা। খেয়া টের পাচ্ছে ফায়েজ ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না। গত 2 দিনের মধ্যে যে জীবন পরিবর্তন হতে পারে জলজ্যান্ত প্রমাণ হচ্ছে খেয়া। ফায়েজকে নানাভাবে বুঝিয়ে লাভ হলো না। উল্টো বিয়ের দিন তারিখ ফিক্স করতে এসে বিয়ে আজই হবে বলে সিদ্ধান্ত নিল আনোয়ার চৌধুরী। রাগে দুঃখে খেয়া হতাশ। সবাই যখন ড্রয়িং রুমে ব্যস্ত বিয়ের তোড়জোড় নিয়ে, তখন খেয়ার রুমে ফায়েজ আর খেয়া বসে আছে। কি হলো, জবাব দিচ্ছ না যে? থাকলে বলতে পারো। পছন্দের মানুষ নেই। মাথা নিচু করে জবাব দেয় খেয়া।
ফায়েজ থুতনির নিচে হাত ঠেকিয়ে মুচকি হাসলো। খেয়া কি জবাব দেবে? আজ যেন খেয়ার সকল কথা ফুরিয়ে গেছে। খেয়ার চাল চলন দেখে ফায়েজ বুঝতে পারল খেয়ার সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফায়েজ এবার সিরিয়াস হয়ে খেয়ার পাশে এসে বসলো, খানিকটা দূরত্ব বজায় রেখে। খেয়া একবার তাকালো শুধু ফায়েজের দিকে। আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী লোক। প্রেম ভালোবাসা আমার কাছে আধ্যাত্মিক বিষয়। আমার মতে জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে, তো যেই জিনিস খালি একবারই চান্স থাকে সেই প্রেম ভালোবাসা হেলায় ফেলায় অনুপযুক্ত মানুষের কাছে সমর্পণ করা আমার কাছে লস প্রজেক্ট মনে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ভালোবাসে বউ নয়, বিয়ের পর বউকে ভালোবাসব। তোমাকে দেখলে মনে হয় বউ ম্যাটেরিয়াল, তোমাকে ভালোবাসলে মনে হয় না লস প্রজেক্ট হবে আমার। এখন সিদ্ধান্ত তোমার, কি চাও? তুমি যদি বলো যে সত্যি আমাকে তোমার স্বামী হিসেবে মানতে পারবে না, তাহলে তো সিদ্ধান্ত বদলাতে হবে।